হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। গল্প লেফটেন্যান্ট মেহেরাজ মির্জা, পর্ব সংখ্যা ৫৪। কলমে নোসাইবারা নুরি। সূর্য মাঝ আকাশে হেলে পড়েছে, নিজের সমস্ত তেজ ঢেলে দিচ্ছে ধরণীতে। চারিপাশ রৌদ্র ঝলমলে চকচকে পরিবেশ। ঘড়ি কাঁটায় সময় ১২টা বেজে ২৭। রান্নাঘরে বেশ ব্যস্ত হাতে সবার জন্য দুপুরে রান্না করছে তুহা। মিলি একপাশে বসে সালাদ কাটছে আপন গতিতে। শ্রেয়সী তখন ওষুধ খেয়ে আবারও ঘুমিয়ে পড়েছিল। মেহেরাজও তাই শ্রেয়সীর পাশে বসে আছে। কেউ আর ডেকে বিরক্ত করেনি মেহেরাজকে। ইভান আর তুহিন এখনো টিভি দেখছে মনোযোগ দিয়ে, যেন তাদের আজকের মূল কাজই হলো সারাদিন টিভি দেখা। তুহা দক্ষ হাতে রান্না করছে, ২ পদের ভাজি শেষ করে মাংস চড়ালো চুলায়। গায়ের ওড়নাটা বুক পেঁচিয়ে কোমরে গুজে রাখা পাক্কা রাঁধুনির মতো। এখানে আসার পর আর শাড়ি পরা হয়নি তুহার। শাড়ি কিনলেও পরতে ইচ্ছা হয়নি আর। মাংস সব মশলা দিয়ে সাবধানতার সহিত কষানোর সময় হঠাৎ তুহার কিছু একটা মনে পড়তেই মন খারাপ হয়ে যায়। বুকের বাঁ পাশে কেমন চিনচিনে একটা মৃদু ব্যথা করে ওঠে। সাথে বুক চিরে বেরিয়ে আসে এক চাপা দীর্ঘশ্বাস। প্রতিবার তুহা যখন প্রতি শুক্রবারে মাংস রান্না করত খাদিজা খাতুনের থেকে অনুমতি নিয়ে, তখন শিয়াম আগেভাগেই রান্নাঘরে এসে বসে থাকতো সেদিন। প্রতি শুক্রবার শিয়াম বাড়িতে থাকতো আর ওই দিন দুপুরের সব রান্না তুহা নিজে একা হাতে সামলাতো। সম্পূর্ণ দায়িত্ব ছিল তার হাতে। তুহার মাংস কষানোর শেষে কষা মাংস সর্বপ্রথম শিয়ামকে দেওয়া লাগতো। শিয়াম গরম ভাতের সাথে কষা মাংস মাখিয়ে রান্নাঘরেই বসে খেত আর তার গালে তুলে খাইয়ে দিত। কতবার যে শাশুড়ির মুখোমুখি হয়েছে, লজ্জায় মাথা নত হয়ে যেত তখন ওর। তবে শিয়াম সেসবে পাত্তা দিত না। শিয়ামের কাছে তুহার গুরুত্ব ছিল সবার আগে। তুহা যদি মুখ ফুটে কোনো আবদার করতো, তবে তা ঘন্টা পার হওয়ার আগেই হাজির হয়ে যেত তুহার সামনে। আজ হঠাৎ শিয়ামের জন্য খারাপ লাগছে তুহার। লোকটাকে ভালোবাসবে না করতে করতে ব্যাপকভাবে তার মায়ায় আটকে গেছে সে। তুহা তো মায়া করতে চায়নি, তাহলে এই মায়া কেন জন্মালো লোকটার প্রতি? কেনই বা খারাপ লাগে তার প্রতি? লোকটা পাপিষ্ঠ না হলে কি হতো না? কি এমন ক্ষতি হয়ে যেত লোকটা ভালো হলে? তুহার বুক চিরে আবারও একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এখন শিয়াম এখানে থাকলে হয়তো পিছন থেকে তুহার কোমরের শাড়ির ফাঁক দিয়ে তার পেট জড়িয়ে ধরে গলায় মুখ গুজে কত আহ্লাদ দেখাতো, কত লজ্জায় না তুহা পেত তখন। তারপর মাংস কষানো শেষ হলে তুহা প্লেটে ভাত বেড়ে দেওয়ার পর শিয়াম নিজ হাতে ওকে খাইয়ে দিত। মানুষটাকে তুহা ঘৃণা করেও করতে পারে না ঠিক মতো। ঘৃণা করতে শুরু করলেই শিয়ামের করা কেয়ারিং গুলো মনে পড়ে। চোখের সামনে ভেসে ওঠে স্নিগ্ধ হাসি খুশি ভরা মুখটা। কোনো স্ত্রী কি পারে তার স্বামীকে ঘৃণা করতে? তুহার মনে প্রশ্ন জন্মালেও তার উত্তর মেলে না। হয়তো পারে, আবার হয়তো না। তবে তুহা তো পারছে না ভুলে যেতে। এক মুহূর্তে ঘৃণা করলে অন্য মুহূর্তে আবারও ভীষণ খারাপ লাগা কাজ করছে মনের ভিতর। তুহার চোখের কোণ বেয়ে বাধাহীন এক ফোঁটা উত্তপ্ত নোনা জল গড়িয়ে পড়ে। সাথে সাথে মিলি তুহার দিকে তাকিয়ে উৎকণ্ঠিত হয়ে বলে, এই তুহা, কি হয়েছে? কাঁদছিস কেন? তোর চোখে পানি কেন? মিলির কথায় তুহা ধ্যানে ফিরে আসে। মিলি সালাদ কাটা শেষ করে কষা মাংস নিতে এসেছিল ইভান আর তুহিনের জন্য। তুহাকে বলে রেখেছিল তুহিন। তবে তুহার চোখে পানি দেখে চমকে যায় মিলি। হঠাৎ কি হলো মেয়েটার? তুহা দ্রুত হাতের তালু দিয়ে চোখ মুছে নিয়ে মিলির দিকে তাকিয়ে হেসে বলে, ধুর বোকা, কাঁদছি না। মাংসের ঝাঁজ দেখছিস না? অনেকক্ষণ তাকিয়ে আছি তাই এরকম চোখে পানি এসে গেছে হঠাৎ। আমাকে বলদ পেয়েছিস তুই? তুই তো বলদই। কথাটা বেশ রসিকভাবে বলেই বেসিনে থাকা প্লেটগুলো ধুতে শুরু করে দেয় তুহা। মিলি ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে তুহার দিকে বেশ খানিকক্ষণ, বোঝার চেষ্টা করে কি হয়েছে তুহার। তবে আর কিছু জিজ্ঞাসা করে না। হয়তো এমন কিছু যা তুহা কাউকে বলতে চায় না। থাক না ওর কিছু ব্যক্তিগত। মিলি এগিয়ে এসে তুহার পিছনে দাঁড়ায়। তারপর শান্ত কণ্ঠে বলে, এড়িয়ে যাওয়ার দরকার নেই। বলতে হবে না কান্নার উৎস কি। আমি জিজ্ঞাসাও করব না। তবে কিছু জিনিস আছে যা চেপে রাখলে শুধু কষ্ট বাড়ে। মন চাইলে শেয়ার করিস আমার সাথে। মিলি কথাগুলো মন দিয়ে শোনে তুহা। তারপর শান্ত কণ্ঠে বলে,
বছর কষ্ট হয়নি। এই 2 বছরে এমন একটা সত্য আমার থেকে লুকিয়ে রাখতে। আমি তো অন্য মেয়েদের মতো খারাপ ননদ হতাম না। আমি খুব যত্ন করে আগলে রাখতাম তোদের। আর তুই এখন আমাকে বলছিস কথা চেপে রেখে কষ্ট যেন না বাড়ায়। তোহার কথায় মাথা নিচু হয়ে যায় মিলি। কিছু বলার নেই ওর আর। কাল রাতে তোহা সব শুনে ফেলেছিল, এমনকি তাদের দুজন একসাথে হাতে নাতে ধরেছিল। তুহিন যদিও সব এড়িয়ে যেতে চাইলেও তোহা তা যেতে দেয়নি। সে আর রাত সব কথাই শুনেছে। মেরি ভেবেছিল তোহা আর কথা বলবে না তার সাথে। তবে এমন কিছুই হয়নি। পরিবেশ পুরোপুরি ঠান্ডা। তবে এটা জানে যে মেহেরাজের সাথে কিছু নিয়ে কথা বলেছে বেশ খানিকক্ষণ। তবে দুজনের মুখের ভাবমূর্তি দেখে কিছু বুঝতে পারেনি মিলি কিংবা তুহিন। তাই আর এই নিয়ে ঘাটেওনি। মিলিকে চুপ থাকতে আবারও কাজে হাত লাগায় তোহা। মনোযোগ দিয়ে সব বুঝতে শুরু করে। তোহাকে এতটা শান্ত দেখে মিলি গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করে নিয়ে তারপর শান্ত কণ্ঠে বলে, মাংস কষানো হয়ে গেলে বলিস। তুহিন তো বলেছিল তখন, এখন আবার পাঠিয়েছে। শালা ইবাই না সোফায় স্থির হয়ে বসতে দিচ্ছে না আমারে। ওর নাকি পছন্দের তোর হাতে কষা মাংস। আগের বার খেয়েছিল। মিলি শেষ কথাটা হাসি মিশ্রিত কণ্ঠে বলে। তবে তা শুনে আবারও বুকের ভিতর কেঁপে ওঠে তোহার। তবে কিছু বলে না। দুটো মানুষের পছন্দ একই রকম হতেই পারে, এত ভাবার কি আছে। তো হাতের বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে কিচেন র্যাকে সাজিয়ে রাখে। তারপর অন্যায় হাত মুছে চুলার পাশ থেকে একটা ঢাকনি দিয়ে ঢেকে রাখে। বাটি মিলির হাতে তুলে দেয়। মাংস কষানোর পরপরই তুহাত তুলে রেখেছিল ওদের জন্য। অতি সহজে কখনো তুহা কারোর পছন্দ অপছন্দ আবদার ভুলে যায় না। মিলি হাসি মুখে মাংসের বাটিটা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে চলে যায় ডাইনিং এ সোফায় বসে ইভান আর তুহিনের দিকে। মিলি যাওয়ার পর তুহার জোরে একটা দীর্ঘশ্বাস নিয়ে আবার রান্নায় মনোযোগ দেয়। মাংসটা খাওয়ার মতো হয়ে এসেছে। হয়ে গেলেই ব্যাস, আজকের মতো রান্নার চ্যাপ্টার ক্লোজ। হঠাৎ তুহার পাশে কিচেনে সামসিটে থাকা মোবাইলটাতে পরপর কয়েকটা নোটিফিকেশন আসায় ভাইব্রেট হয়ে কেঁপে ওঠে। তুহা তাকায় ফোনের দিকে। ভাইব্রেশনের কারণে কেঁপে উঠেছে ফোনটা। তুহা হাত বাড়িয়ে ফোনটা হাতে তুলে নেয়। তারপর স্ক্রিনে চালু করতে স্ক্রিনে ভেসে ওঠে মেসেঞ্জারে কয়েকটা নোটিফিকেশন। তুহার ভ্রু কুঁচকে যায়। এই সময় মেসেঞ্জারে আবার কে নক দিল, তাও আবার তার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে। তুহা রান্না শেষ করে নেয় দ্রুত। তারপর সব গুছিয়ে মোবাইল নিয়ে ঘরে চলে যায়। গরমে নাজেহাল অবস্থা তুহার। ফ্যান চালু করে দিয়ে বিছানায় আদর্শ হয়ে বসে। তারপর মোবাইলের লক খুলে মেসেঞ্জারে প্রবেশ করে। চোখ পড়ে মেসেজ রিকোয়েস্ট অপশনে। কেউ রিকোয়েস্ট পাঠিয়েছে। তুহা প্রথমে ইগনোর করে বিষয়টা। তবে হঠাৎ কিছু একটা ভেবে মেসেজ রিকোয়েস্ট অপশন চেক করে। অপরিচিত কেউ মেসেজ তো দিতে পারবে না তার আইডিতে। তাহলে ফ্রেন্ড ব্যতীত সবার মেসেজ অফ করা। তাহলে কেউ কিভাবে মেসেজ পাঠাতে পারে? তুহার মনে কৌতূহল বাসা বাঁধে। মেসেজ রিকোয়েস্ট অপশনে ঢুকতেই চোখ বড় হয়ে যায় তুহার। 27 মিনিট আগে মেসেজ এসেছে ওই আইডি থেকে। আইডির প্রোফাইলে একজন মাস্ক ম্যানের ছবি দেওয়া খঞ্জর হাতে। আইডির নাম ইংরেজিতে স্টাইলিশ করে লেখা, দ্য শ্যাডোস অ্যাডভাইজার। আইডির এমন অদ্ভুত নাম দেখে তুহার বুক কুঁচকে যায়। এমন নাম আজ প্রথম দেখেছে তুহা। তুহার উপর তাকে আবার কে অ্যাডভাইস দেবে বলে নক করলো, আর করলোই বা কিভাবে? তুহার মনে কৌতূহলের পাহাড় জন্মে যায় নিমেষেই। তুহার মনের মাঝে জন্ম নেওয়া হাজারো অজানা প্রশ্নের উত্তর আইডি মেসেজ রিকোয়েস্ট একসেপ্ট করে আইডির প্রোফাইলে প্রবেশ করে। নতুন আইডি আজকে খোলা, মাত্র কয়েক ঘন্টা আগে। আইডির কভার ফটোতে বড় বড় করে লেখা TSK। তুহার হঠাৎ সেদিন রাতের কথা মনে পড়ে যায়। সাথে সাথে মনে পড়ে অনুভব চ্যাটার্জির কথা। আইডির ক্যাপশনে ছোট্ট করে লেখা, ওয়েলকাম টু দ্য শ্যাডোস অ্যাডভাইজার অল। ক্যাপশনটা পড়ার পর তুহার আবারও সেদিন রাতে অনুভবের কথা মনে পড়ে। কতটা ভয়ানক একজন লোক। সে কি নক দিয়েছে তাকে? দিলেও তার সাথে তুহার কি কাজ? নিজের ভাবনায় নিজে চমকে ওঠে তুহা। এক মুহূর্ত দেরি না করে আইডির ইনবক্স চেক করে। সাথে সাথে দেখতে পায় পরপর 3টে মেসেজ। তুহা অবাক হয়ে যায় মেসেজগুলো দেখে। বেশ বড় বড় মেসেজগুলো। তুহা আর কিছু না ভেবে পড়তে শুরু করে দেয়। প্রথমে লেখা, হ্যালো সিনিয়র ইন্সপেক্টর তনুজা শেখ, কেমন আছেন আপনি? তুহা নিজের নাম দেখে ভীষণ অবাক হয়। এই নাম জানলো কি করে এই লোক?
তার উপরে তার চাকরির কথা। আর সেদিন তো জানার কোনো উপায়ও ছিল না, তারা তো সিভিল ড্রেসে ছিল। তাহলে তুহা মনে কৌতূহল নিয়ে পরে মেসেজটা পড়ে। সেখানে লেখা, আমাকে চিনতে পারছেন না মনে হয়। কৌতূহল হচ্ছে আপনার, আমি কেন আপনার এত সিকিউরিটিতে থাকা আইডিতে মেসেজ দিলাম। সবই বলবো, তার আগে চলুন পরিচয়টা দিয়ে নেই। আমি আমদা শ্যাডো কিং অনুভব চ্যাটার্জি। নিশ্চয়ই মনে আছে আমার কথা, থাকবেই বা না কেন, থাকতেই হবে। আমি না থাকলে তো এতদিনে মাটির নিচে থাকতেন সবাই, আপনাদের লাশগুলো পোকায় খেত। আচ্ছা, আপনাদের মিশনের কি অবস্থা? আসল অপরাধীকে ধরতে পারলেন নাকি হাত পা গুটিয়ে এখনো বসে আছেন ভিতর মতো? যদিও এমন একটা গুরুত্বপূর্ণ মিশন আপনাদের উপরে ছেড়ে দেওয়া মোটেই উচিত হয়নি উপর মহলের। আসল অপরাধীকে এখনো অবধি সেটাই খুঁজে পাননি, অপরাধীদের শাস্তি দিবেন কিভাবে? লাস্টের কথাটা বেশ ঠাট্টা করেই লিখেছে অনুভব। তোমার বেশ রাগ হয় মেসেজটা পড়ে। তারা কি কম চেষ্টা করছে? আর এই লোকই বা তাদের পিছনে কেন পড়েছে? তোহা নিজের ভাবনা দূরে সরিয়ে এবার শেষ মেসেজ চোখ বোলায়। সেখানে লেখা, আমার কথাই মাইন্ড করবেন না, নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, এই শহরের মানুষদের নিরাপত্তার দায়িত্ব আমার। তবে যেহেতু আপনারা মাঠে নেমেছেন অপরাধী ধরতে, তাই ভাবলাম সম্পূর্ণ ক্রেডিটটাই আপনাদের দিই। মন চাইলে গ্রহণ করতে পারেন, আবার না চাইলে না। আমি সাহায্যের হাত বাড়ালাম। যদি আপনি গ্রহণ করেন তবে লাস্ট 7 ডেজ এর ভিতরে সকল অপরাধী নিজের পাপের সঠিক শাস্তি পেয়ে যাবে, আর তাদের নিয়ন্ত্রণে থাকা 112 জনের মুক্তি মিলবে। যদি তাদের বাঁচাতে মন চায় তাহলে আমাকে ভয়েস দিবেন। টিএসকে, আই নিড হেল্প। দ্যাট সিক্রেট কোড অফ অনলি ইউ, ইন্সপেক্টর তনুজা শেখ। আর যদি আগামী 7 ঘন্টার ভিতরে সাহায্য না চান, তাহলে অপরাধীরা তো আমার হাতে মরবেই, তবে 112 জন নারী আর শিশুর আর মুক্তি মিলবে না। বেশ বড়সড় একটা মেসেজ। সব যেন তোমার মাথার উপর দিয়ে গেল। কি থেকে কি হলো বুঝতে পারছে না। আচ্ছা, লোকটা কি আসলেই তাদের সাহায্য করতে চাচ্ছে নাকি বিপদে ফেলতে চাচ্ছে? আর যদি বিপদে ফেলে তাহলে সেদিন বাঁচালো কেন? নাকি মন জেতার চেষ্টা করলো? এ কি আসলে অনুভব চ্যাটার্জি, নাকি অন্য কেউ তার নাম করে তাদের বিপদে ফেলতে চাচ্ছে? তোহার মাথা কাজ করছে না। আসলে কি 112 জন নারী শিশু আটকে আছে অপরাধীদের কাছে? যদি সত্যি হয় তাহলে তোহা কি করবে? কোথায় খুঁজবে? একজন পুলিশের কর্মকর্তা হয়ে এমন অচেনা একজন নিকৃষ্ট সিরিয়াল কিলারের থেকে সাহায্য নেবে? এটা কি ভালো দেখাবে? তোহা ভাবতে পারে না। বিছানা থেকে উঠে বাইরে চলে যায় সবাইকে বিষয়টা দেখাতে। হাতে মাত্র 7 ঘন্টা, এর ভিতর যা সিদ্ধান্ত নেওয়া নিতে হবে। রোদ ঝলমলে খোলা বারান্দায় দোলনায় মন খারাপ করে বসে আছে ইরু। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কিছুই ভালো লাগছে না ওর। মনের মধ্যে কুড়াচ্ছে খালি, স্বস্তি পাচ্ছে না কিছুতেই। মনের ভিতর অদ্ভুত এক অস্বস্তি হচ্ছে তার। সকাল থেকে শ্রেয়সীর জন্য মনটা ভীষণ খারাপ। শ্রেয়সীর সাথে কথা হয়নি আজ 3 দিন। মেয়েটার কোনো খোঁজও পাওয়া যায়নি। কেমন আছে মেয়েটা, ঠিক আছে তো? শ্রেয়সীর জন্য মনটা কেমন যেন করছে ইরু। বারবার মনে কুড়াচ্ছিল। তাই একটু আগে শ্রেয়সীর যাতে কোনো ক্ষতি না হয়, আল্লাহর রহমতে সেখানেই থাকে, ভালো থাকে, তাই মানত করেছিল। তাই এখন ফাইন দিয়ে মসজিদের দান বক্সে দান করতে টাকা পাঠালো, যাতে আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। এরূপ মনে পড়ে একটা সময় ছিল যখন শ্রেয়সী বাদে এরুকে কেউ বুঝতো না। কত কথা, কত হাসি কান্না শ্রেয়সীর সাথে তার স্মৃতিতে জড়িত ওর। মেয়েটার জন্যই আজ সে এখানে। ফাইমের মতো বোঝদার একজন মানুষ পেয়েছে, মায়ের মতো একজন বড় বোনের মতো ননদ পেয়েছে, সব শেষে সাইদা খাতুনের মতো একটা মা পেয়েছে, যার কাছে ইরু নিজের মনের সকল কথা খুলে বলতে পারে, যার কাছে ইরু মা মা গন্ধ পায়। তবে এত সুখের মাঝেও হাহাকার জমে আছে তার বক্ষপিঞ্জরে। বিয়ের পর তার ভাইকে খুঁজে দিবে, তার কাছে এনে দিবে, কথা দিয়েও ফাহিম আর খুঁজে দেয়নি, এনে দেয়নি তার কাছে তার ভাইকে। ওর বাড়িতে থাকাকালীন তাও চোখের দেখা দেখতে পেত, তবে এখানে আসার পর আর তা দেখতে পায়নি। কেমন আছে তার ভাই? ফাহিমকে জিজ্ঞাসা করলে বারবার প্রশ্ন এড়িয়ে যায়। ভাইয়ের কথা মনে হয়, কান্নায় বুক ভেসে যায় ইরুর। বুঝতে পারে না কেন এড়িয়ে যায় ফাহিম। তার উপর শ্রেয়সীও নিখোঁজ। শিয়াম ভাই উম্মাদের মতো তোহা ভাবি আর শ্রেয়সীকে খুঁজে চলেছে, তবে কোনো হদিস নেই। শ্রেয়সী বাবা মৃত্যুশয্যায় খবর পেয়ে ফাহিম নিয়ে গেছিল দেখাতে। শ্রেয়সী যদি জানে তার বাবার এই অবস্থা, তখন ঠিক থাকতে পারবে তো মেয়েটা?
শ্রেয়সীর মায়ের অবস্থাও বেশি ভালো না, কেমন যেন হয়ে গেছে। পরিস্থিতি যেন মুহূর্তেই সব বদলে গেছে। নিজের মতো দিক বেদিক ছুটে চলেছে নিজের মতো। এদিকে হয়তো মেহেরাজ ভাইও খুঁজে চলেছে শ্রেয়সীদের। কি থেকে কি হয়ে গেল? ইমা আপুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রোকেয়া বলল পালিয়ে বিয়ে করেছে। ওদের বাড়ির পাশে বাড়ির কাজের মেয়েটা ইমা আপুর সাথে নিখোঁজ। শুনলো ইমাকে পালাতে সাহায্য করে নাকি রোকেয়ার ভয়ে গ্রামে চলে গেছে। তবে ইরু এসব বিশ্বাস হয় না। একটাবার ভাইয়ের সাথে কথা বলার আশায় গিয়েছিল ওই বাড়ির, তবে তা আর কপালে জুটে নাই। রোকেয়া ফোন দেয়নি, বলেছে নাম্বার নেই, খুঁজে নিতে। ইরু কোথায় খুঁজবে ঠিকানাও তো দেয়নি। তবে আশ্চর্যের ব্যাপার, এই প্রথম রোকেয়ার কথার কোনো প্রতিবাদ করেনি ফাহিম। যদিও কারণ জিজ্ঞাসা করেছিল ইরু, তবে উত্তর পায়নি। বরাবরের মতো এড়িয়ে গেছে ফাহিম। তবে ইরু হাল ছাড়েনি। প্রত্যেক রাকাত নামাজে শ্রেয়সী আর তার ভাইয়ের জন্য মোনাজাত কান্না করে। দুজনকে খুব দেখতে ইচ্ছে হচ্ছে তার। তার জীবনের এক টুকরো ভালো থাকা মানুষ দুটো কোথায় আছে তারা? যেখানে থাক, ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহর উপরে সম্পূর্ণ ভরসা আছে তার। চলবে। গল্পটি কেমন লাগলো একটি লাইক করবেন, একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।